আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে এসে পড়েছি খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে। তো এই ভিডিওটি হচ্ছে মূলত কিভাবে সৃজনশীল প্রশ্নের উত্তর লিখতে হয় এবং কিভাবে সৃজনশীল প্রশ্নের উত্তর লিখলে 10-এ 10 পাওয়া যায়। তো অনেকেই আছে যারা সৃজনশীল প্রশ্ন কিভাবে লিখতে হয় তারা কিছুই বোঝে না, বা ওরা যদি লিখেও থাকে তাহলে পুরো সম্পূর্ণ নাম্বার ওরা পায় না। তো সেই জন্য এই বিষয়টিকে একদম ক্লিয়ার করার জন্য আজকের এই ভিডিওটি। তো আজকে আমরা শিখব কিভাবে সৃজনশীল প্রশ্ন লিখতে হয়। তো প্রথমেই বলে রাখি, সৃজনশীল প্রশ্নের থাকে 4টি অংশ: ক, খ, গ এবং ঘ। কতে থাকে 1 নাম্বার, খতে থাকে 2 নাম্বার, গতে থাকে 3 নাম্বার আর ঘতে থাকে 4 নাম্বার। আর কয়ের নাম হচ্ছে জ্ঞানমূলক, যেখানে তোমরা জ্ঞানমূলক অংশের উত্তর দিবে। আর খ হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন। আর গতে থাকে মূলত প্রয়োগমূলক আর ঘতে থাকে উচ্চতর দক্ষতা। তো এই বিষয়টা তোমাদের সাথে আজকে তুলে ধরব। তো তোমরা এখন দেখতে পাচ্ছ একটি সৃজনশীল। তো এই সৃজনশীল প্রশ্নটা হচ্ছে মূলত নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের শুভা গল্পের সৃজনশীল। তো এই সৃজনশীলটা যদি তোমরা বুঝতে পারো, মানে কিভাবে এটা লিখতে হয়, তাহলে ইনশাল্লাহ তোমরা প্রায় প্রতিটি সৃজনশীলের আনসারই খুব সঠিকভাবে করতে পারবে। তো তোমাদেরকে আমি এখন সৃজনশীল প্রশ্নটি একটু পড়ে শোনাই। তো এখানে বলা হচ্ছে, জাবিদ, জহির ও খালিদ 3 বন্ধু একই স্কুলে একই শ্রেণীতে পড়ে এবং একসাথে স্কুলে যায়। জাবিদের মাঝে মধ্যে হেঁটে বিদ্যালয়ে যেতে কষ্ট হয়, পা অবশ হয়ে আসে। পথ চলতে গিয়ে কখনো কখনো বসে পড়ে সে। জহির ও খালিদ তাকে সঙ্গ দেয়, এতে তাদের মাঝে মাঝে স্কুলে পৌঁছাতে দেরি হয়ে যায়। জাবিদের মায়ের কাছ থেকে জানা যায়, ছোটবেলায় তার ভীষণ অসুখ হওয়ার পর থেকে তার এ সমস্যাটি দেখা দেয়। বিষয়টি জানতে পেরে জামিল স্যার জাবিদকে সহযোগিতার জন্য খালিদ ও জহিরকে আন্তরিকভাবে ধন্যবাদ দেয়। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সৃজনশীলের 4টি প্রশ্ন: ক, খ, গ এবং ঘ। তো ক তো আগেই বলেছি যে এটা জ্ঞানমূলক, আর এখানে দেওয়া আছে কিশলয় অর্থ কী। তো এই জ্ঞানমূলকটা সাধারণত তোমার বইয়ের থেকেই আসে, আর এটি তোমরা যদি চাও যে কোনো একটি লাইনে লিখবে তাও লিখতে পারো, বা যদি সেই শব্দটা যদি একটা অক্ষরের হয় বা একটা শব্দের হয় তাও তোমরা কিন্তু সেটা দিতে পারো। তো এটা হচ্ছে তোমাদের আনসার। তো এখানে যেহেতু বলা আছে যে কিশলয় শব্দের অর্থ কী, তাহলে তোমরা কিন্তু এখানে লিখতে পারো যে কিশলয় অর্থ গাছের নতুন পাতা, কিংবা এখানে যদি তোমরা শুধু গাছের নতুন পাতা লেখো তাও কিন্তু তোমরা 1-এ 1 পাবে। আর এটা লেখার জন্য কিন্তু তোমাদের সময় থাকবে মাত্র 1 মিনিট, আর 1 মিনিটের ভিতরেই তোমাদের এটা শেষ করতে হবে, নয়তো তোমাদের হাতে যে 20 বা 22 মিনিট সময় থাকে পুরো একটা সৃজনশীল লেখার জন্য, সেটা তোমরা কভার করতে পারবে না। তো খ নাম্বারে থাকে, তুমি আমাকে যাইতে দিও না মা, উক্তিটি ব্যাখ্যা করো। তো এই খ নাম্বারটাও আসলে মূলত বই থেকেই আসে। তো এখানে মূলত খ নাম্বারে 2টা স্টেপ হয়, এখানে নাম্বারও যেহেতু 2 আর এখানে স্টেপও হয় 2টা। তো প্রথম স্টেপে তোমরা লিখবে যে যেখানে একটা কথায় যেটা লেখা যায় যে এটার মূল কথাটা কি, যে তুমি আমাকে যাইতে দিও না মা, এটার মূল কথাটা কি সেটা তোমরা লিখবে। তো এখানে তোমরা লিখতে পারো, প্রশ্নোক্ত উক্তিটি দ্বারা লেখক নির্বাক সুভার অসহায়ত্ব এবং প্রকৃতির কাছে তার নির্ভরতা ও আশ্রয় লাভের বাসনার স্বরূপ ফুটিয়ে তুলেছেন। এটা হচ্ছে তোমাদের একটা কথায় বা একটা নাম্বারের জন্য এটা তোমরা লিখবে। তো এটা লিখলেই কিন্তু তোমরা মূলত 1 নাম্বার পেয়ে যাচ্ছ। এরপরে যে আরেক নাম্বার আছে সেটা তোমরা কিভাবে লিখবে, তো এখানে আমি মূলত ডট ডট দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে তোমরা কি লিখবে, সম্পূর্ণটা লিখিনি কারণ ভিডিওটা তাহলে অনেক বেশি বড় হয়ে যাবে। তো এখানে তোমরা উপরে যা লিখেছো, মানে জ্ঞানমূলক যেটা লিখেছো সেটার ব্যাখ্যাটা করে দিবে এখানে, যার ফলে তোমরা কিন্তু এটাও যদি প্রথম যদি 1 নাম্বারটা সঠিক হয় আর 2 নাম্বারটা যদি তার ব্যাখ্যা দিতে পারো তাহলে কিন্তু তোমরা 2-এ 2 পেয়ে যাচ্ছ। তো এটাতে ইনশাল্লাহ যে দেখছি কোনো সমস্যা হওয়ার কথা নয়। তো এরপর আসি গ নাম্বার। গ নাম্বারটা হচ্ছে মূলত তোমার 3 নাম্বারের প্রশ্ন, আর এখানে যেহেতু 3 নাম্বার তো এখানে তোমাদেরকে লিখতে হবে 3টা স্টেপে।
তো প্রশ্নে যেহেতু বলা আছে যে উদ্দীপকের জাবিদ আর শুভা গল্পের শুভার মিল কোথায়, তাহলে এখানে আমাকে একটি মাত্র প্রশ্নের উত্তর দিতে হবে, যেটা আমরা জ্ঞানমূলকে দিব। তো সেখানে যেখানে বলছে মিল কোথায়, এখানে শুধুমাত্র কোন দিকটা মিল রয়েছে সেটা তোমাদেরকে খুঁজে বের করতে হবে, আর সেটা প্রথম এক লাইনে অর্থাৎ জ্ঞানমূলকে লিখতে হবে। তো প্রতিবন্ধকতার দিক থেকে শুভা গল্পের শুভার সাথে উদ্দীপকের জাবিদের মিল রয়েছে। তো এটা তোমরা লিখবে, লিখলে তোমরা কিন্তু 1 নাম্বার পেয়ে যাচ্ছ। তো এরপর আসবে দ্বিতীয় নাম্বার স্টেপ, যেখানে তোমরা 3টা স্টেপ করলেই কিন্তু পেয়ে যাচ্ছ 3 নাম্বার। তো এখানে দ্বিতীয় নাম্বার যে স্টেপটা আছে, এটা মূলত আসবে আমার যে পাঠ্য বইয়ে যে অংশটা আমি পড়েছি, অর্থাৎ যে গল্প বা যে কবিতাটা আমরা পড়েছি সেই কবিতা বা গল্প সম্পর্কে এখানে লিখতে হবে। আর এখানে তোমাদেরকে একটা ট্রিক্স শিখিয়ে দিই। তো তোমরা যখন এখানে দ্বিতীয়টা যখন লাইনটা শুরু করবে, তখন তোমরা অবশ্যই লিখবে যে সেটা কোন লেখক সেই কবিতা বা গল্পটি লিখেছেন। এটা যদি তোমরা লিখতে পারো, তাহলে তোমার যে শিক্ষক যিনি তোমার খাতাটা দেখবেন, তিনি মনে করবেন যে তুমি এই বিষয়টা সম্পর্কে জানো। তো তোমার বিষয়ে একটি অন্যরকম ধারণা হবে এবং তোমাকে চেষ্টা করবে যে সম্পূর্ণ নাম্বারটা দেওয়ার। তো এখানে তুমি লিখতে পারো যে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শুভা গল্পে এক বাক প্রতিবন্ধী কিশোরীর প্রতি লেখকের হৃদয় নিংড়ানো ভালোবাসার প্রকাশিত হয়েছে। তো এই প্রথম যে 1 লাইন, এটাতে তোমরা লিখবে যে সেই গল্প বা কবিতায় মূলত লেখক কোন বিষয়টি তুলে ধরেছেন। তো এখানে যেহেতু লেখক এই বিষয়টি তুলে ধরেছেন, তো এই বিষয়টি আমি এখানে লিখেছি। তো এরপরের যে বিষয়টা, সেখানে আমরা স্টেপ কিন্তু ওইটাতেই আছে। তো এখানে আমি ডট 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 দিয়েছি। তো এখানে লিখবে যে সেই শুভা গল্পে প্রতিবন্ধীর বিষয়টা কি, মানে শুভা গল্পে কি প্রকাশ পেয়েছে, এটুকু তোমরা লিখবে। এরপরে করতে হবে আরেকটা স্টেপ। আমার কিন্তু 2টা স্টেপ করা শেষ। তো এখানে এক, তোমরা কিন্তু 2 পেয়ে গেলে। তো আর আছে একটি মাত্র স্টেপ। তো সেখানে তোমরা দিবে যে উদ্দীপকের জাবিদ সম্পর্কে, মানে উদ্দীপকে কি বলা হয়েছে সেটা সম্পর্কে। তো এখানে যেহেতু বলা হয়েছে যে উদ্দীপকের জাবিদ শারীরিক প্রতিবন্ধকতার শিকার, এখানে যদি তোমরা চাও যে পুরো উদ্দীপকটা তুলে ধরবে, তাও ধরতে পারো, কিন্তু এটা সবথেকে বেশি ভালো হবে যদি তোমরা উদ্দীপকে যা আছে সেই কথাগুলোই লিখতে পারো, কিন্তু একটু নিজের মতো করে গুছিয়ে। ঠিক আছে? তো এখানে আমরা লেখার পরে এখানে কিন্তু আমরা আর কোনো স্টেপ দিব না, কারণ যদি আমরা এরপরে আর কোনো স্টেপ দিই তাহলে আমার 4টা স্টেপ হয়ে যাচ্ছে, কিন্তু 4টা স্টেপ হলে কিন্তু আমাদের হবে না, আমাদের হতে হবে 3টা স্টেপ। তাই আমাদের যেখানেই এই উদ্দীপকের বিষয়টুকু শেষ হবে সেখান থেকে আমার লিখতে হবে যে তাই উপরিউক্ত আলোচনা থেকে বলা যায় যে প্রতিবন্ধী হওয়ার দিক থেকে শুভার সাথে উদ্দীপকের জাবিদের মিল রয়েছে। তো এখানে মূলত আমি 1 পাতার ভিতরে শেষ করেছি, কারণ হচ্ছে আমি ডট ডট দিয়েছি। তোমাদের কিন্তু 1 পাতার ভিতরে শেষ হবে না, তোমরা অপর আরেকটি পৃষ্ঠা নিয়ে অপর পৃষ্ঠায় অর্ধেক পর্যন্ত লিখবে, তাহলে কিন্তু 3-এ 3 পাওয়া খুবই ইজি হয়ে যাবে বিষয়টা। আর যেহেতু সময়ের বিষয় আছে, তো সময় মিল করেও এটা কিন্তু লিখতে হবে। আর এই গ নাম্বারটার প্রশ্নের উত্তর তোমরা যতদূর পর্যন্ত চেষ্টা করবে যে 1 পাতা লিখতে এবং অপর পাতার অর্ধেক পর্যন্ত লিখতে। তো এরপর হলো ঘ নাম্বার হচ্ছে উচ্চতর দক্ষতা। এখানে কিন্তু আমাদের আছে 4 নম্বর, কিন্তু এই 4 নাম্বারটা কিন্তু অনেকেই পায় না, কারণ এখানে যেহেতু আমাদের সময়টাও শর্ট হয়ে আসে, তো লেখাও একদিক থেকে অনেক সমস্যা হয়, আর নিয়মের দিক থেকেও অনেক সময় অনেক প্রবলেম হয়ে থাকে। কিন্তু এটা কিন্তু 4-এ 4 পাওয়া অসম্ভব কিছু নয়। তো এটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এটা খুবই সহজ হবে। তো প্রশ্নে বলেছে উদ্দীপকের জামিল স্যার ও জাবিদের বন্ধুত্বের ভূমিকা শুভা গল্পের লেখকের আকাঙ্ক্ষারই প্রতিফলন। তো এরকম ঘ নাম্বারে মূলত এ সকল প্রশ্নই আসে যেখানে বলা হয় যে উদ্দীপকের সাথে সেই গল্পের মিল আছে কিনা বা অমিল কোথায়, এটাই মূলত আসে। তো এখানে যেহেতু প্রতিফলন
বলা হয়েছে। তো এখানে যে লাইনটা দেওয়া আছে এটার জ্ঞানমূলক প্রত্যেকটা প্রশ্নে, আমি কিন্তু বারবারই বলছি যে প্রতিটা প্রশ্নে আমরা কিন্তু জ্ঞানমূলকটা আগে লিখব, কারণ এই জ্ঞানমূলক লিখলেই কিন্তু আমরা 1 নাম্বারটা পেয়ে যাই। তো এখানেও ঠিক সেরকম করেই প্রতিবন্ধীদের প্রতি সহানুভূতিশীল আচরণ ও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় উদ্দীপকের জামিল স্যার ও জাবিদের বন্ধুরা শুভা গল্পের লেখকের আকাঙ্ক্ষারই প্রতিফলন ঘটিয়েছেন। তো এখানে কিন্তু আমরা দিয়ে ফেলেছি যে প্রতিফলন ঘটেছে। প্রশ্নে থাকতেই পারে যে কোনো আলাদা আছে কিনা, তাহলে আমরা লিখবো যে আলাদা আছে। আর যদি বলে যে কোথায় মিল রয়েছে, তাহলে মিল রয়েছে, আর অমিল থাকলে অমিল রয়েছে এটা লিখব। তো আগের সকল প্রশ্নের মতোই এবারও কিন্তু দ্বিতীয় নাম্বার স্টেপে আমরা দেব তোমার যে গল্প বা কবিতা থাকে সেই সম্পর্কে। যেমন এখানে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শুভা গল্পে আমি বারবার বলেছি যে এখানে অবশ্যই কবির নামটা উল্লেখ করতে, তাহলে কিন্তু তোমরা একদম ফুল নাম্বারটা দ্বিতীয় নাম্বার স্টেপে পাবে। তো এখানে সেই রকম দিবে, আমি ডট ডট দিয়েছি কারণ বোঝানোর জন্য। এখানে যে গ নাম্বারে যেরকম তোমরা বুঝিয়েছো ঠিক সেরকমই শুভা গল্পের যে মূল বিষয় সেটা তোমরা লিখবে। এরপরে আসে আমার 2টা স্টেপ কিন্তু হয়ে গেল। এরপর আসে 3 নাম্বার স্টেপ। তো 3 নাম্বার স্টেপে ওই যে উদ্দীপকের জামিল সম্পর্কে আমরা গ নাম্বারে যেরকম লিখেছিলাম ঠিক সেরকমই লিখে যাবে। তাহলে আমার 3টা স্টেপ কিন্তু হয়ে গেল। তাহলে আর বাকি থাকলো একটা মাত্র স্টেপ। তো এই একটা স্টেপে আমরা কি করব, এখানে যেখানে মিল বা অমিল রয়েছে সেই মিল বা অমিলটুকু এখানে লিখে দিব, যে শুভা গল্পে শুভা ও জামিলের ভিতরে মিল যা রয়েছে এটা আমরা এখানে ব্যাখ্যা করব। বা যদি বলে যে অমিল কোথায় রয়েছে, তাহলে আমরা 2টা মিলে অমিলটা এখানে লিখে দিব। লিখে এখানে কিন্তু আমাদের 4টা স্টেপ হয়ে গেছে। ভালো করে লক্ষ্য করো, এই 1টা 2টা 3টা 4টা। তো আমার কিন্তু আর কোনো স্টেপের কোনো দরকার নেই। তো আমরা এখানে যে লাইনটা যেখানেই শেষ হবে না কেন সেখানে আমরা দাঁড়িয়ে দিব যে প্রথম লাইন। প্রথম লাইন বলতে আমি বুঝাচ্ছি যে এখানে যে লাইনটা আমি লিখেছি জ্ঞানমূলক, তো এই জ্ঞানমূলকের লাইনটা এখানে দিয়ে দিব উক্তিটি যথার্থ, মানে আমি যেটা প্রমাণ করেছি এটা যে যথার্থ এটা লিখে দিবে। এটা লিখলে অনেক ভালো হয়। তো এখানে তোমরা লিখবে উক্তিটি যথার্থ। আর এখানে যেহেতু আমি ডট ডট দিয়ে লিখেছি তো আমি 1 পৃষ্ঠায় শেষ করেছি। তোমরা অবশ্যই ঘ নাম্বার প্রশ্নের জন্য 1 পৃষ্ঠা লিখবে আর এই সম্পূর্ণ পৃষ্ঠাটা লেখার চেষ্টা করবে, তাহলে কিন্তু তোমরা আশা করি 4-এ 4ই পাবে। তাহলে তোমরা বুঝতে পারছো। আরেকটা বিষয় হচ্ছে, অনেকেই মনে করে যে আমার যদি এই লাইনটা তো আমার এখানে শেষ হয়েছে জ্ঞানমূলকের, অনেকেই আছে যাদের জ্ঞানমূলকের প্রশ্ন এখানেই শেষ হয়ে যাবে, তখন তারা আবার কিভাবে শুরু করবে? তাহলে তখন তারা এখানে একটু স্পেস রাখবে, স্পেস রেখে লেখাটা এখান থেকে শুরু করবে। তাহলে কিন্তু এখানে একটু ফাঁকা থাকলো, তার মানে এখানে আরেকটা স্টেপ কিন্তু বুঝাচ্ছে। তো তোমরা এভাবে কিন্তু খুব ইজিলি তোমরা সৃজনশীলটা লিখতে পারো। তো এখানে তোমরা একটা খাতা দেখতে পাচ্ছ, যে খাতাটিতে তোমরা দেখতে পাচ্ছ ক এবং খ নং সৃজনশীল লেখা। তো তোমরা সকলেই জানো যে কতে থাকে 1 এবং খতে থাকে 2। এটা যার খাতা সে কিন্তু কতে 1 এবং খতে কিন্তু 2 পেয়েছে, এবং তার নিয়মটা দেখো, এবং নিয়মটাও কিন্তু ঠিক রয়েছে। যেমন কতে কিন্তু এখানে ঠিক মানে একটা যে জ্ঞানমূলক সেটাই কিন্তু দেওয়া আছে যেটা প্রশ্ন করা হয়েছিল, এবং খতেও কিন্তু এখানে 2টা স্টেপই করা হয়েছে, যে প্রথম স্টেপে 1 নাম্বার এবং দ্বিতীয় স্টেপে 2 নাম্বার। এখানে 1 এবং এখানে 2, এবং সে কিন্তু এখানে 2-এ 2 পেয়েছে। এরপর আসি 2 নাম্বার মানে 3 নাম্বার যেখানে গ থাকে সেটার বিষয়। তো এখানে কিন্তু তোমরা সকলেই জানো যে গতে কিন্তু 3 নাম্বার থাকে, এবং এখানে এটা যার খাতা সে কিন্তু দেখো যে গতে কিন্তু 3-এ 3ই পেয়েছে, এবং 3-এ 3 পাওয়ার যে নিয়ম সেটা কিন্তু আমার ভিডিওতে, অন্য একটা ভিডিওতে কিন্তু দেওয়া আছে, চাইলে তোমরা সেই ভিডিওটা দেখে আসতে পারো। তো এখানে কিন্তু 3-এ 3 ও যে পেয়েছে, এখানে যে নিয়মটা সেটা দেখো, এখানে কিন্তু প্রথমে কিন্তু একটা স্টেপ করেছে, দ্বিতীয়তে একটা স্টেপ, 2টা স্টেপ, এবং তৃতীয়তেও কিন্তু আরেকটা স্টেপ করেছে। তো 3টা স্টেপ করার কারণে সে কিন্তু 3-এ 3 পেয়েছে। এরপর আসি ঘতে। ঘতে কিন্তু তোমরা সকলেই জানো যে 4টা স্টেপ করতে হয়, এবং এখানে কিন্তু নাম্বারও 4। তো এখানে একটা স্টেপ, 2টা স্টেপ, 3টা এবং 4টা, যার ফলে সে কিন্তু 4-এ 4 পেয়েছে। এবং তোমাদের যদি তোমরা ফুল মার্কস, এখানে কিন্তু সে 10-এ 10ই পেয়েছে, এবং তোমরাও যদি 10-এ 10 পেতে চাও তাহলে কিন্তু এভাবেও লিখতে হবে।
এবং তোমাদেরকে আরেকটা বিষয় দেখাই যে গতে কিন্তু এক পৃষ্ঠা এবং অপর পৃষ্ঠার প্রায় অর্ধেকের বেশি লিখেছে, এবং ঘতে এক পৃষ্ঠা এবং অপর পৃষ্ঠাও পুরাটুকি লিখেছে। তো তোমাদের যদি তোমরা 10 10 পেতে চাও তোমাদের কিন্তু এভাবেই লিখতে হবে। সৃজনশীল থাকবে 7টি করে। তো এই 7টি সৃজনশীল লেখার জন্য তোমার 21-22 মিনিট করে সময় থাকবে। তো এখানে কিন্তু তোমাদের মোটেও বেশি সময় নষ্ট করা যাবে না। তো এই ক্ষেত্রে তোমরা যে সময়টা পাচ্ছ সেটা হচ্ছে কয়ের জন্য পাচ্ছ 1 মিনিট। 1 মিনিটের বেশি কিন্তু জ্ঞানমূলকের ক্ষেত্রে লাগার কথা না। ক্ষয়ের জন্য 2 মিনিট, 2 মিনিটের বেশি আশা করি লাগবে না। প্রথম সৃজনশীল ক্ষেত্রে ভিন্ন, কিন্তু পরেরগুলো তোমাকে যেভাবেই হোক এই টাইমটা কিন্তু ম্যানেজ করতেই হবে। গয়ের জন্য নির্ধারিত হচ্ছে তোমার 8 মিনিট এবং ঘয়ের জন্য 11 মিনিট। এই মোট হলো তোমার 22 মিনিট। এই 22 মিনিটের বেশি কিন্তু লাগবে না, লাগার কথা প্রথম সৃজনশীলের ক্ষেত্রে। এখন প্রথম সৃজনশীল তোমরা লিখে এখন বাসায় তোমরা যতটুকু পারো প্র্যাকটিস করো, কারণ প্র্যাকটিস না করলে তোমরা যদি সারাদিন প্র্যাকটিস না করে পরীক্ষার হলে যদি ভাবে লেখো কখনোই 22 মিনিট আসবে না, এবং তোমরা কখনোই 7টি সৃজনশীল আনসার করতে পারবে না। সর্বোচ্চ 5টি থেকে 6টি সৃজনশীল আনসার করতে পারবে। তো সেক্ষেত্রে তোমাকে অবশ্যই বাসায় এভাবে ঘড়ি ধরে তোমাকে কিন্তু প্র্যাকটিসটা করতে হবে, তাহলেই কিন্তু তোমরা 7টা সৃজনশীল আনসার করতে পারবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।